উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ণ হবে বলছেন সিইসি। জানাবো বিএনপির ইউটার্ন। ফরিদপুরের ঘটনায় বিক্ষোভের মিছিলের ডাক ইসলামী আন্দোলনের। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো ভারতীয় 527 খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ণ হবে বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। নির্বাচনের সময় আবেগ অনুভূতির কারণে কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশের গণতন্ত্র আছে, তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের শেষ সময়। এই ধাপে বৈধ প্রার্থী 1786 জন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ সব প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। বিএনপির ইউটার্ন। উপজেলা নির্বাচন থেকে কঠোর অবস্থান থেকে ইউটার্ন নিল বিএনপি। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে আপাতত যারা উপজেলা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। তবে সবকিছু নির্ভর করবে নির্বাচনের ফলাফলের উপর। যারা পরাজিত হবে তাদের উপর নেমে আসবে শাস্তির খড়গ, আর যারা বিজয়ী হবেন তাদের বিষয়টি উপেক্ষা করা হবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে উপজেলা নির্বাচনটি দলীয় ভিত্তিতে পাচ্ছে না। আওয়ামী লীগ দলীয় প্রতীক নিচ্ছেন না, কিন্তু আমাদের অবস্থান হলো খুব সুস্পষ্ট। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, এই নির্বাচন কমিশনের অধীনেও কোনো নির্বাচনে যাব না। তার মতে এই কারণেই বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়েছে। তবে বিএনপির সিদ্ধান্তকে অগ্রাহ্য করে 2 শতাধিক বিএনপির প্রার্থী এখন অনুষ্ঠানের বিএনপির সাথে রয়েছে। তবে তাদের মনোনয়ন প্রথম দফার নির্বাচনে বিএনপির 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মনোনয়ন প্রত্যাহার করতে বলা হলেও শেষ পর্যন্ত 4 জন ছাড়া কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। এদের মধ্যে কয়েকজন অবস্থান অত্যন্ত সংহত ছিলেন, আর এই কারণেই বিএনপির ইউটার্ন নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু মনোনয়ন প্রত্যাহার শেষ দিনের পরেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিএনপি এক্ষেত্রে অপেক্ষার নীতি গ্রহণ করেছে বলেই দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। তবে বিএনপির একজন সিনিয়র নেতা বলছেন যে বিএনপি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও এই নেতা অভিমত ব্যক্ত করেছেন। বিএনপির আশা ছিল স্থায়ী কমিটির সিদ্ধান্তের পর দ্বিতীয় এবং তৃতীয় দফায় হয়তো বিএনপির নেতারা নির্বাচনে প্রার্থী হবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তার বিপরীত। প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থীর সংখ্যা বেশি এবং তৃতীয় দফাতেও আনুপাতিক হারে প্রার্থীর সংখ্যা বেড়েছে। এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সমস্ত এলাকায় বিএনপির জনপ্রিয়তা বেশি এবং যে সমস্ত এলাকায় নেতারা যত বেশি জনবান্ধব তারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। কারণ তারা মনে করছেন সংগঠন রক্ষা করা এবং নির্বাচনের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই, আর এই কারণেই তারা দলীয় সিদ্ধান্তকে এখন তোয়াক্কা করছে না। অন্যদিকে বিএনপির শীর্ষ নেতারা অনুধাবন করছেন যে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তটা অত্যন্ত কঠোর হয়েছে, আত্মঘাতী হয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে কোনো কোনো উপজেলায় যদি বহিষ্কার করা হয় তাহলে ওই এলাকাটি বিএনপির শূন্য হয়ে যাবে। এ কারণে বিএনপি এখন তাদের সিদ্ধান্তকে পুনঃমূল্যায়ন করছে। কেউ কেউ বলছেন যে বিএনপি ইউটার্ন করেছে, তবে শেষ পর্যন্ত বিএনপির সব সিদ্ধান্ত আসে লন্ডন থেকে। বিএনপি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি নেবে তা জানার ইখতিয়ার বিএনপির ঢাকার কোনো নেতার নেই। লন্ডন থেকে কি বানিয়ে আসে তার অপেক্ষায় আছে বিএনপি। ফরিদপুরের ঘটনায় বিক্ষোভ মিছিলের ডাক ইসলামী আন্দোলনের। ফরিদপুরের একটি মন্দিরে আগুন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করবে দলটি। বাদ জুমার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমনায় এই কর্মসূচি ঘোষণা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমেদ আব্দুল কাইয়ুম জানান, বাইতুল মোকাররমে ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন চরমনায় পীর। বিক্ষোভ মিছিল সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নেতৃবৃন্দ বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উদ্বেগজনক। ইসলাম ও ইসলামী মূল্যবোধ ভুলণ্ঠিত হচ্ছে। একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্পে কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে। অপরদিকে চট্টগ্রামে চক্ষু হাসপাতালে বোরখা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বিবৃতিতে চরমনায় পীর প্রশ্ন রাখেন, ফরিদপুরের মুখখালীতে মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে দুই সহোদরের মধ্যে কুরআনকে 3 হত্যা করে হয়েছে। কুরআন সহ 3 জনকে হত্যা ও অনেককে আহত করা হয়েছে। বিবৃতিতে চরমনায় পীর প্রশ্ন রাখেন, ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে দুই সহোদর হাফেজে কোরআন সহ 3কে হত্যা ও অনেককে আহত করা হয়েছে, কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই। ক্ষেত্রে মিডিয়াগুলো নীরব, কারণ কি? বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হয় বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। ওই সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, কিন্তু পাকিস্তানের অংশ থাকা অবস্থায় পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক সামাজিক বৈষম্যের শিকার হতেন এই অঞ্চলের মানুষ। শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত পেতে মুক্তিকামী মানুষ পাক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। টানা 9 মাস যুদ্ধ করে 71-এর 16 ডিসেম্বর স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেন। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যে সময় বাংলাদেশের পাকিস্তানের অংশ ছিল তখন তাদেরকে বলা হতো এই অংশটি পাকিস্তানের উপর একটি বোঝা, কিন্তু এই বোঝা এখন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে। ফলে এখন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন, কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনো অনেক পিছিয়ে আছে। পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে গতকাল বুধবার একটি মতবিনিময় সভা করেন শেহবাজ শরীফ। ওই সময় তিনি বলেন, আমি খুবই তরুণ ছিলাম, আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের উপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে। তিনি আরো বলেন, আমরা এখন যখন বাংলাদেশের দিকে তাকাই লজ্জিত হয়। শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা গতকাল বুধবার সিন্ধু সিএম হাউসে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসা বিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছে বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন হয়। এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ। গত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য শেহবাজ শরীফের উপর চাপ রয়েছে। ভারতীয় 527 খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিনিল অক্সাইডের উপস্থিতিতে মেলাই ভারতীয় 2 কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়ন রপ্তানি করা ভারতের 5 শতাধিক পণ্যে একই রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে। ইউরোপীয় ফুড সেফটি অথরিটি বলেছে, ইউরোপে রপ্তানি করা ভারতীয় 527 পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের উপস্থিতি মিলেছে, কিন্তু ভারতীয় কর্মকর্তারা এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সক্রিয় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশটির প্রথম সারির প্রায় সব গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট 527টি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে। এসবের বেশিরভাগই বাদাম এবং তিল বীজ, ভেষজ ও মশলা, ডায়েট জাতীয় খাবার দাবার। ইউরোপে রপ্তানি করা পণ্য ভারতীয় পণ্যের 87টি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে। এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এক ধরনের রংহীন গ্যাস ইথিলিন অক্সাইড, যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসাবে ব্যবহার করা ছিল। সাধারণত এই রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়, তবে খাদ্যদ্রব্য ব্যবহার করা এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিম্ফোমা এবং লিউকেমিয়ার ঝুঁকি তৈরি করে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিডের তথ্য অনুযায়ী 525টি খাদ্যদ্রব্য ও 2টি ফিড পণ্য রাসায়নিকটি পাওয়া গেছে। এর মধ্যে 332টি পণ্যের উৎস দেশ ভারত বলে উল্লেখ করা হয়েছে, আর বাকি খাদ্যপণ্য অন্যান্য দেশ থেকে গেলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে। ইউরোপে খাদ্যপণ্য পরীক্ষাকারী রামাই অ্যাডভান্স টেস্টিং ল্যাবের সিও জুবিন জর্জ জোসেফ বলেছেন, সরাসরি ইথিলিন অক্সাইডের সংস্পর্শে আসা ছাড়াও খাদ্যপণ্যে মেলা আরও 2টি রাসায়নিক ভোক্তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল। তিনি আরো বলেন, এই ধরনের কথা কিন্তু এর বিকল্প বের করে জরুরি বলে জোর দিয়েছেন। যেসব খাদ্যপণ্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের, আর এসব পণ্যের মান যদি এমন হয় তাহলে স্থানীয় বাজারে যা বিক্রি হয় তার কি অবস্থা সেগুলো পরীক্ষা করা দরকার। এই বিষয়ে বিস্তারিত জানতে
এফএস এর আয়ের সাথে যোগাযোগ করেছে। তবে পত্রিকাটি প্রিন্টে যাওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডেকান হেরাল্ডের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন বলেও জানা গিয়েছে। রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, চলতি মাসে হংকং মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচ এর 3 ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলা বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুরও দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন এবং এভারেস্ট গুঁড়া মশলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ গত সোমবার এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়া মশলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।